আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে সাদর আমন্ত্রণ। এরিয়া 51 নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? দশকের পর দশক ধরে পপ কালচারের অন্যতম বড় একটা মিথ হয়ে আছে জায়গাটি। তো চলুন আর দেরি না করে সরাসরি নেভাডার মরুভূমির এই সবচেয়ে বড় রহস্যের গভীরে ঢোকা যাক। শুরুতেই সেই চিরচেনা প্রশ্নটা সামনে চলে আসে, এরিয়া 51 আসলে কি? এটা কি সত্যি এলিয়েনদের কোনো গোপন ঘাঁটি, নাকি অত্যন্ত গোপনীয় কোনো সামরিক পরীক্ষা কেন্দ্র? বছরের পর বছর ধরে সরকারের একেবারে নিশ্চুপ থাকার বিষয়টা এই সন্দেহকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মানুষের কৌতূহল যে ঠিক কতটা পাগলাটে হতে পারে তার একটা দারুণ উদাহরণ হল 2019 সালের সেই বিখ্যাত ফেসবুক ইভেন্ট স্টর্ম এরিয়া 51। একবার ভাবুন, প্রায় 15 লক্ষ মানুষ সেখানে আক্রমণ করে ভেতরের সত্য জানার জন্য একজোট হয়েছিল। যদিও শেষ পর্যন্ত গুটি কয়েক মানুষই সেখানে গিয়েছিল, কিন্তু এই বিশাল সংখ্যাটাই বলে দেয় ওই জনমানবহীন মরুভূমির প্রতি মানুষের আগ্রহ ঠিক কতটা তীব্র। পুরো রহস্যের টাইমলাইনটা কিন্তু বেশ চমকপ্রদ। 1947 সালের সেই বিখ্যাত রসওয়েল ক্র্যাশ থেকে শুরু, এরপর 1969 সালে অ্যাপোলো 12 মিশনের সময় দেখা যাওয়া অজানা বস্তু। 1989 সালে তো বব ল্যাজার নামের একজন রীতিমতো দাবি করে বসলেন যে তিনি নাকি এলিয়েন মহাকাশযানের রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেছেন। আর এসব অবিশ্বাস্য দাবির মধ্যেই 2013 সালে এসে সিআইএ প্রথমবারের মতো স্বীকার করল, হ্যাঁ, ঘাঁটির অস্তিত্ব সত্যিই আছে। সম্প্রতি পেন্টাগন থেকে প্রকাশ পাওয়া কিছু নথির বিবরণ তো রীতিমতো চোখ কপালে তোলার মতো। সেখানে 4 ফুট লম্বা অদ্ভুত প্রাণী আর 8 কোণ বিশিষ্ট তারার মতো বস্তু দেখার দাবি রয়েছে। বিশেষ করে অ্যাপোলো 17-এর পাইলট রোনাল্ড ইভ্যান্সের উক্তিটি একবার খেয়াল করুন। কিছু খুব উজ্জ্বল কণা নাকি তাদের পাশ দিয়ে যাচ্ছিল। এই ধরনের ঘটনাগুলোই তো দশকের পর দশক ধরে ইউএফও তত্ত্বে ঘি ঢেলেছে। কিন্তু জল্পনা কল্পনা তো অনেক হলো, এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যাক। যদি ধরে নিই যে এটা ফ্লাইং সসার বা এলিয়েনদের কোনো ঘাঁটি নয়, তাহলে ওই মরুভূমিতে সরকার আসলে কী লুকাচ্ছিল? বাস্তবতা হলো জায়গাটির আসল নাম নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ। আর সেখানে যা ঘটছিল সেটা এলিয়েনদের চেয়েও অনেক বেশি বাস্তব এবং তৎকালীন সময়ের জন্য একেবারে জীবনমরণ প্রশ্ন ছিল। আর এর পেছনেই লুকিয়েছিল আসল স্নায়ুযুদ্ধের চরম এক হুমকি। একটু 1950-এর দশকের স্নায়ুযুদ্ধের উত্তেজনাকর সময়টায় ফিরে যাওয়া যাক। আয়রন কার্টেন তখন সোভিয়েত ব্লক দেশগুলোকে বাকি বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছে। সাধারণ গুপ্তচর বৃত্তি তখন পুরোপুরি ব্যর্থ। বাধ্য হয়ে আকাশপথে নজরদারির চেষ্টা করা হলো, কিন্তু তার পরিণতি ছিল ভয়াবহ। 1950 থেকে 1952 সালের মধ্যে সোভিয়েত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই আক্রমণাত্মক হয়ে ওঠে যে বেশ কয়েকটি মার্কিন বিমান তারা স্রেফ গুলি করে নামায়। এরই মধ্যে 1953 সালে একটা বাজ পড়ল যেন। সোভিয়েত ইউনিয়নের নতুন দূরপাল্লার জেট বোমারু বিমান মায়াসিসচেপ 4 বা বাইসন আবিষ্কৃত হল। এটা এমন একটা বিমান যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি পরমাণু আক্রমণ করার ক্ষমতা রাখত। একেবারে শিউরে ওঠার মতো অবস্থা। দেশ বাঁচাতে হলে ওই আয়রন কার্টেনের ভেতরে কি ঘটছে তা জানার কোনো বিকল্প ছিল না। বিকন হিল রিপোর্টের এই কথাটাই তখনকার নীতি নির্ধারক আর বিজ্ঞানীদের মানসিকতা খুব চমৎকারভাবে তুলে ধরে। তাদের এমন একটা যুগান্তকারী উপায় দরকার ছিল যাতে নিরাপদে নজরদারি করা যায়। আকাশপথে নজরদারি ছাড়া বাঁচার অন্য কোনো উপায়ই তখন খোলা ছিল না। সবকিছু পরিষ্কার দেখার এক মরিয়া প্রয়োজনীয়তা তৈরি হলো তখন। শুরু হলো এক তীব্র প্রযুক্তিগত প্রতিযোগিতা। এমন একটা বিমান বানাতে হবে যা তখনকার যে কোনো সামরিক প্রযুক্তিকে হার মানাবে। আর তখনই এই ম্যাজিক নাম্বারটা সামনে এলো, 70,000। হিসাব করে দেখা গেল সোভিয়েত MiG-17 ফাইটার এবং তাদের রাডার সিস্টেমকে ফাঁকি দিতে হলে ঠিক 70,000 ফুট উচ্চতায় ওড়াটা একেবারে অপরিহার্য। ঐতিহাসিক এই সরকারি নথিটি একবার দেখুন। রুদ্ধদ্বার কক্ষে বিজ্ঞানীদের এবং সিআইএর মধ্যে যে কতটা অতি গোপনীয় আলোচনা চলছিল, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। এই অতি গোপন পরিকল্পনার ওপর ভিত্তি করেই একটা নতুন ইতিহাসের জন্ম হতে যাচ্ছিল। আর এভাবেই শুরু হলো গোপন গুপ্তচর বিমানটির নকশা করার কাজ।
অ্যারোনটিক্যাল জিনিয়াস ক্যালি জনসনের অবিশ্বাস্য নকশাটার দিকে একবার তাকানো যাক। তিনি সামরিক বাহিনীর কাছে লকহিড CL-282 নামের এমন এক বিমানের প্রস্তাব দিলেন যা পরে U-2 নামে পরিচিত হয়। 70,000 ফুটের পাতলা বাতাসে ওড়ার জন্য এটাকে বানানো হলো একদম গ্লাইডারের মতো। ওজন কমানোর জন্য এতে সাধারণ কোনো ল্যান্ডিং গিয়ার ছিল না, ককপিট ছিল আনপ্রেশারাইজড, মানে এটা ছিল স্টিফ একটা জেট ইঞ্জিন লাগানো গ্লাইডার। কিন্তু বুঝতেই পারছেন, সামরিক বাহিনীর চিন্তাধারার সাথে এই নকশার আকাশ পাতাল তফাৎ ছিল। একদিকে কেলি জনসনের এই অস্ত্রহীন এক ইঞ্জিনের অদ্ভুত গ্লাইডার, অন্যদিকে জেনারেল কার্টিস লেমে চাইছেন এমন বিমান যাতে অস্ত্র থাকবে, চাকা থাকবে, অনেকগুলো ইঞ্জিন থাকবে। একেবারে প্রথাগত সামরিক চিন্তার সাথে এক যুগান্তকারী উদ্ভাবনের মুখোমুখি সংঘর্ষ। স্বভাবতই বিমান বাহিনী প্রথমে এই নকশা সোজা প্রত্যাখ্যান করে বসল, কিন্তু এডউইন ল্যান্ডের মতো প্রভাবশালী বিজ্ঞানীরা এর পক্ষে শক্ত অবস্থান নিলেন। তাদের যুক্তি ছিল অকাট্য। চিহ্নবিহীন আর অস্ত্রহীন একটা বেসামরিক বিমান দিয়ে নজরদারি চালালে তা অন্তত প্রতিপক্ষকে উস্কে দিয়ে নতুন কোনো যুদ্ধ বাধাবে না। আর এই যুক্তিতেই শেষ পর্যন্ত CIA পুরো প্রকল্পের দায়িত্ব কাঁধে তুলে নিল। এবার আসা যাক সেই চূড়ান্ত সত্যের প্রকাশে, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। 1955 সালে এই চরম গোপনীয় বিমানটি পরীক্ষার জন্যই CIA নেভাডার গ্রুম লেক বা এরিয়া 51 জায়গাটা বেছে নেয়। এবার একটু কল্পনা করুন, মরুভূমির আকাশে 70,000 ফুট উঁচুতে সূর্যের আলোয় চকচক করছে অদ্ভুত দর্শনের রূপালী গ্লাইডার। নিচে থাকা সাধারণ মানুষ আর কমার্শিয়াল পাইলটরা তো ওগুলোকে ফ্লাইং সসার বা UFO ভেবেই বসবে, তাই না? আর ঠিক এভাবেই জন্ম হল এলিয়েনদের সেই বিখ্যাত সব কিংবদন্তি, যা আজও মানুষের মুখে মুখে ঘোরে। স্ক্রিনের এই অফিসিয়াল চিঠিটাই হল সেই চূড়ান্ত প্রমাণ। 2013 সালের এই ডিক্লাসিফিকেশন নথিটাই শেষমেশ মার্কিন সরকারকে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করতে বাধ্য করেছিল। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় যে এই ঘাঁটির জন্ম কোনো ভিনগ্রহের প্রাণীর কারণে হয়নি, বরং হয়েছিল স্নায়ুযুদ্ধের চরম গোপনীয় নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে, পৃথিবীরই এক পরাশক্তির ওপর চোখ রাখার জন্য। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা দারুণ কৌতূহল জাগানো প্রশ্ন রেখে যেতে চাই। ইউটিউব গুপ্তচর বিমান হয়তো অতীতের অনেক UFO রহস্যের চমৎকার ব্যাখ্যা দিয়েছে, কিন্তু নেভাডার ওই অত্যন্ত সুরক্ষিত মরুভূমিতে আজ এই মুহূর্তে নতুন কোনো অতি গোপনীয় রহস্যের পরীক্ষা চলছে। স্নায়ুযুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু উদ্ভাবন আর গোপনীয়তা কি আসলেই কখনো থামে? উত্তরটা ভবিষ্যতের জন্যই না হয় তোলা রইল।